প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ রেজানুর ভাই। পত্রপত্রিকা জুড়ে নির্বাচনের প্রথম দিনের ক্যাম্পেইনের খবর সরপরে একটু শোনাই শিরোনাম, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, নির্বাচনী জনসভা, ভোটের প্রচার শুরু হলো, বিএনপি বিদেশে পালায় না, তারেক রহমান বলেছেন। বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি চলবে না, শফিকুর রহমান বলেছেন। এবারের নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী যাত্রা, নাহিদ বলেছেন। দৈনিক যুগান্তর, প্রথম দিনেই প্রতিশ্রুতির ফুলঝুরি, ধানের শীষকে বিজয়ী করলে দেশের মানুষ স্বাবলম্বী হবে, সিলেটের সমাবেশে তারেক রহমান। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ভোট চাই, মিরপুরের সমাবেশে জামায়াতের আমির। দৈনিক সমকাল, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। একসময়ের নিষিদ্ধ জামায়াতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র। কালের কণ্ঠের শিরোনাম, ভারতে বিশ্বকাপে যাচ্ছে না বাংলাদেশ, অর্থ, পেশিশক্তি, ধর্মান্ধতার কাছে নারী প্রতিনিধিত্ব জিম্মি। দৈনিক ইত্তেফাক, ব্যালট ডাকাতির নতুন ষড়যন্ত্র চলছে, তারেক রহমান। টি-20 বিশ্বকাপ, ভারতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ, চাঁদা দেব না, চাঁদাবাজি করতেও দেব না, শফিকুর রহমান। বাংলাদেশ প্রতিদিন, ভোটের উৎসবমুখর প্রচার, বেহেশতের টিকিটের কথা বলে শিরক করাচ্ছে। সিলেটের প্রথম নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেছেন, রাজধানীতে সমাবেশ জামায়াত আমিরের, আর কোনো ভোট ডাকাত দেখতে চাই না। মানব জমিনের শিরোনাম, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, তারেক রহমান বলেছেন। জামায়াতের আমির বলেছেন, নির্বাচিত হলে 10 দল ইনসাফের বাংলাদেশ গড়ে তুলবে। আজকের পত্রিকার শিরোনাম, বিশ্বকাপ খেলা হলো না বাংলাদেশের, দেশ বাঁচাতে ভোট দিন ধানের শীষে। খবরের কাগজের শিরোনাম, ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, জিতলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান। ইনসাফের বাংলাদেশ গড়তে বিজয়ী করুন, মিরপুরের জনসভায় জামায়াতের আমির। আমার দেশ, উৎসাহ উদ্দীপনায় ভোটের প্রচার শুরু। আমাদের সময়, প্রতিশ্রুতিতে শুরু প্রচার। রূপালী বাংলাদেশ, দিল্লি পিন্ডি নয়, দেশেই প্রথম। কালবেলা শিরোনাম, না ভোটে নাড়া দিচ্ছে একটি পক্ষ। দৈনিক করতোয়া, আল্লাহ ছাড়া জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা কেউ রাখে না, সিলেটে নির্বাচনী জনসভায় তারেক রহমান। আলোকিত বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। প্রধান উপদেষ্টাকে উসমান হাদির স্ত্রীর প্রশ্ন, হত্যার বিচারটা কোথায়? ইনকিলাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতায় দেশ চালাবো, তারেক রহমান বলেছেন। মন্ত্রণালয়ের দায়িত্ব ফেলে উপদেষ্টারাও ভোটের মাঠে। শেষের প্রশ্নটা যেটা একটু, উপদেষ্টারাও ভোটের মাঠে, মানে তারা কাদের পক্ষে কথা বলছেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় জরুরি। সেটা আমি যদি ভুল না করি, গণভোট নিয়ে। সেটা তো একটা কারণ। এবারের জাতীয় নির্বাচনটার একটা ভিন্ন মাত্রা হচ্ছে গণভোট এবং সংসদ নির্বাচন প্যারালালি হচ্ছে, এবং সেখানে হা এবং না নিয়ে, সংস্কারের পক্ষেই মূলত। এবং এটা নিয়ে এক ধরনের তর্ক বিতর্ক আছে যে সরকার চাইতে পারে কিনা পক্ষে। আবার এটা যেমন একটা মত, উল্টো দিকে মত হচ্ছে এই অন্তর্বর্তী সরকার যেহেতু সংস্কারের উদ্যোগগুলো নিয়েছে, তো সেগুলো বাস্তবায়নের জন্য তাদের একটা দায়বদ্ধতার জায়গা আছে, দায়িত্ব আছে। প্রফেসর আলী রিয়াজ, যিনি উপদেষ্টা পদমন্ত্রীতে বিশেষ সহকারী, তিনি বলছেন এটা সরকারের সে দায়িত্ববোধের জায়গা থেকে করছেন। কাজে মাঠে তারা সকল মন্ত্রণালয় এবং করা হয়েছে এবং সেই সচেতনমূলক কর্মসূচিগুলো চলছে। তো আপনি যে কাগজের খবরগুলো পড়লেন, আমরা মোটা দাগে যদি বলি, গতকাল যেহেতু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে, যেটা আমরা দেখলাম সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জনসভা করেছেন, ঢাকায় মিরপুরে জামাতের আমির ডক্টর শফিক করেছেন, তারপর জাতীয় এনসিপি করেছে ঢাকায়, তিন নেতার মাজার আব্দুল হাদি, শহীদ হাদির কবর জিয়ারত করে, আর বাম দলগুলো শহীদ মিনার থেকে। তো মোটা দাগে কালকে আমরা যদি বলি, ঢাকা সিলেট মিলে প্রধান রাজনৈতিক দলগুলো এই আপনার নির্বাচন কেন্দ্রিক যে প্রচারণা ক্যাম্পেইন সেটা শুরু করেছে। আমি যদি ভুল না করি, বোধহয় শিরোনামটা ছিল আমার দেশে, যে উৎসাহ উদ্দীপনা, যেটা আমরা এই অনুষ্ঠানে বা বিভিন্ন সময় আপনার সাথে আলাপচারিতায় কথা হয়েছে, যে উৎসব, কৌতূহল, আগ্রহ যতই বলি না কেন, ভোটের যে একটা আমেজ সেটা কিন্তু এবার নেই, এবং না থাকার একটা বড় এবং অন্যতম অনুষঙ্গ আমরা বলতে পারি ওই যে
ব্যানার ফেস্টুনে ছেয়ে যায়, সেটি একটি যেমন জিনিস। তারপরও এবার কিন্তু প্রচারণার সময়টা অনেক কম, এবং সব মিলিয়ে যে অবস্থাটা হয়েছে যে উৎসব উদ্দীপনা, হ্যাঁ প্রচারণা শুরু হয়েছে পুরো দমে, কিন্তু যেভাবে মনে করা হচ্ছিল, আমাকে যদি বলেন, এটা আমার ব্যক্তিগত অভিমত, সেভাবে কিন্তু আমরা সেটা দেখছি না। আবার যদি পত্রপত্রিকার ট্রিটমেন্টের কথা বলে, অনুষ্ঠানের আগে আমরা বলছিলাম আমরা অতীতে কি দেখতাম, ধরেন ডিসি বা 3C শেখ হাসিনার ছবি, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী, মানে আজকের পত্রপত্রিকা এরকম কোন জায়গা আছে আর কি। হ্যাঁ, কোথাও একমাত্র আমার দেশে দেখছি 2টা ছবি 3 কলাম দেওয়া হয়েছে, কোথাও আবার বিএনপিটা অধিকাংশ ক্ষেত্রে বড় করে, আপনার জামাতটা একটু ছোট করে, এভাবে আছে। তো এটা ট্রিটমেন্টের বিষয়, এটা আপনি বলছিলেন কনফিউজ না। তো এই জিনিসগুলো যেমন আছে, এখন ভোটের যেই আলোচনা বা ভোটের যে বক্তব্য, সেগুলোতে আমরা যদি যাই, আপনি এক জায়গায় পড়ছিলেন, যেমন আপনাকে যদি আমি আপনাদের পত্রিকাতেই যে ফুটনোটগুলো দেওয়া হয়েছে পড়ে শোনাই একটু। জিয়ার খাল খনন কর্মসূচি আবার চালুর ঘোষণা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তারেক রহমান, বিকাশ এনআইডি নাম্বার দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। আবার শফিকুর রহমান সাহেব বলেছেন, এই দেশে ফেসিবাদের ছায়াও দেখতে চাই না, চাঁদা আমরা নেব না এবং চাঁদা কাউকে দেব না, মায়েদের ইজ্জত নিয়ে কখনো টান দেবেন না, আগুন জ্বলবে। আবার নাহিদ ইসলাম বলেছেন, এবারের নির্বাচন আধিপত্য বিরোধী যাত্রা। মোটা দাগে যেই আপনি যে হাইলাইটস বা ফুটনোটসের কথা বলছেন, বিএনপি, জামাত এবং এনসিপি, এই আলোচনাগুলো কিন্তু গণমাধ্যম, জনপরিসর সব জায়গাতে আছে, এটা নতুন কোনো কিছু নয়। এবং আরেকটু যদি শার্পলি বলি যে কালকের জনসভায় তারেক রহমান যে বক্তব্যটা সামনে এনেছেন, যে একটা দলকে ভোট দিলে, সে জামাতকে ভোট দিলে জান্নাত বেহেশত যাবে কি যাবে না, টিকিটের কথা বলেছে, করা হচ্ছে, এটা কাউন্টার, অর্থাৎ যে কথার লড়াই বা কথার আক্রমণ যেটা, সেটা কিন্তু মোরলেস চলবে, শুরু হয়ে গেছে, এটা প্রথম দিন। তো এই বিষয়গুলো আছে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যেটা বলছিলাম, গত 3টা নির্বাচন, আপনার 14, 18, 24, যেহেতু প্রশ্নবিদ্ধ নির্বাচন, বিতর্কিত নির্বাচন ছিল বলেই একটাতে তো মানুষ ভোট দিতে পারেনি, আরেকটা রাতের মানে ব্যালট বক্স ভরে দেওয়ার কথা বলা হয়, পরেরটাতে আমিডামি নির্বাচন। তো এই যে 15 বছরে মানুষ ভোট দিতে পারেনি বলে বিশেষ আগ্রহ, একটা উদ্দীপনা রয়েছে, কৌতূহল রয়েছে। এখন আবার এটাও ভাবতে হবে 2018 সালের পরে এই নির্বাচনটা যে প্রেক্ষাপটে হচ্ছে, সেটার কনটেক্সটটা পাল্টে গেছে, এবং 18 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা যায় যে সেবার নির্বাচনটা ভালো হয়েছে কি হয়নি, একটা বোঝাপড়ার নির্বাচন ছিল কিনা, এই সমালোচনা কিন্তু আছে। তো সেই জায়গায় এবার যে নির্বাচনটা হবে, তাতে একটা উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে তরুণ ভোটার, নতুন ভোটার, আবার অনেক ভোটার, প্রায় 4 কোটি। তো এখন এই 4 কোটি যদি ভোটার হয়, আমি যদি বলি সংখ্যায় বলি, এবারের টোটাল ভোটার হচ্ছে আপনার প্রায় 13 কোটি ভোটার, তার মধ্যে 4 কোটি, এটা বিরাট এই সংখ্যা। এই বিপুল সংখ্যক ভোটাররা কোন দিকে যান, মানে কোন দিকে যান, কোন দলকে বা কাদের দিকে আকৃষ্ট হন, সেটি একটা বড় বিষয় রয়েছে। আবার আমরা যদি এভাবে দেখি, সাম্প্রতিক সময়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে আমরা দেখেছি শিবিরের প্যানেলগুলোই মোটামুটি আধিপত্য করেছে নির্বাচনের ফলাফলে। তার একটা প্রতিফলন আছে কিনা এই নিয়ে কিন্তু আলোচনা চলছে, বিতর্কও আছে। আবার কিছু জরিপ হয়েছে, জরিপেও নানা রকম ফল আসছে। তো সব মিলিয়ে একটা জিনিস আমি বারবার বেশ কিছুদিন আগে থেকে বলছি, এখনও সেটা মনে করি, যে এবারের নির্বাচনের ফলটা কোন দিকে যায়, কারণ আপনি অতীতের কোনো নির্বাচনের সঙ্গে তাতে মেলাতে পারবেন না। সেখানে প্রচারণার ধরন বা নিয়মকানুনে কিছু পরিবর্তন এসছে, তরুণ ভোটারের সংখ্যাটা অনেক বেশি, সেটি একটি ব্যাপার। তারপরে একসময় বড় সময় তো জামাত বিএনপি একসঙ্গে নির্বাচন করেছে, আবার জামাত কখনো বিএনপিকে বাইরেও ছিল। তো সব মিলে আমরা যদি আজকে কাগজের ট্রিটমেন্টও দেখি, মোর অর লেস কিন্তু এই দুটা দলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা। এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনও কিন্তু জামাতের 11 দল ছিল, শেষ মুহূর্তে তারা 10 দলে পরিণত হয়েছে। তো এখন দিনক্ষণ ঘনিয়ে আসার পর আরেকটু বোঝা যাবে, যেহেতু মাত্র শুরু হয়েছে। দিনক্ষণের কথা আপনি বললেন, প্রথম দিনেই যেটা হয়, তারেক রহমান 60টি জায়গায় জনসভা করলেন, এবং যেটা ওই উৎসবমুখর কথা বললেন, হয়তো 2-1 দিনের মধ্যে হয়তো এটা আরো বাড়বে। তেমন গতকাল গভীর রাতেও তারেক রহমানের জনসভায় অসংখ্য মানুষকে দেখা গেছে এই শীতার্ত দিনে।
তো এই 7টি জনসভার মধ্যে মানে টেলিভিশনের বিভিন্ন জায়গায় যেভাবে দেখলাম যে মানুষের উৎসব মুখর একটা আবহ সবকিছু মিলিয়ে, কিন্তু গভীর রাতে গভীর একটা রাতে কি ইয়ে থাকে না? হ্যাঁ, একটা আপনি যেটা অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন, নিরাপত্তা বা এরকম উদ্বেগ উৎকণ্ঠা থাকে কিনা, এটা যেমন থাকতে পারে, আবার যদি বলেন যে গভীর সময়টা রাতে কম। সময়টা কম, আমি আগেই বলেছি এবারের মতো এত কম সময় এটা হচ্ছে না। এটা একটা মনে রাখতে হবে। যদি বিএনপির জায়গা থেকে দেখেন, গত 3টে ইলেকশনে তো তারা এই সুযোগটা পায়নি, 18তে সীমিত পরিসরে পেয়েছি, সেটা একটা বিষয়। তিনি দীর্ঘদিন 17 বছর দেশের বাইরে ছিলেন, এরকম অনেকগুলো অনুষঙ্গ মিলেই কিন্তু আগ্রহ কৌতূহল হয়েছে। আর রাতের বিষয়টা তারা ভালো বলতে পারবেন যারা বিএনপি করেন বা তারা এই সমাবেশগুলো আয়োজন করছেন। তো সেই জায়গাতে হয়তো তারা এমনও ভাবতে পারেন এটা আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং অনেকটা বাসে চড়ে, যেভাবে ক্যাম্পেন উনি বিমানবন্দর থেকে 300 ফুটে যেভাবে গিয়েছিলেন সেই রকম হচ্ছে। তো এটা একটা কারণ হয়তো বা হতে পারে। তো বিপুল, ওই যে বললাম আমি বলছি শুরুতেই অতটা উৎসব না, উদ্দীপনা না, হয়তো বোঝা যাবে, কিন্তু কথা হচ্ছে এই অল্প সময়ের মধ্যেই তো অনেকগুলা বিষয় তাদেরকে উৎসব না বললেন, যেটা বিশেষ করে এই 7টি জনসভার উৎসব মুখর মানুষের যে উপস্থিতি, লাখ লাখ মানুষের, তাতে মনে হয় যে সামনে 2-1 দিন পরে আরো বেশি হয়তো উৎসব বোঝা মুখর যাবে। হবে। আপনি তো বিএনপি চেয়ারপারসনের ওই নির্বাচনী সমাবেশগুলোকে ঘিরে বলছেন, আর আমি যেটা বলছি সারা দেশের আমেজের কথা, ঢাকা শহরের কথা, বিভাগীয় শহর, সেই কনটেক্সটে বলছি। আমি ওইখানে যে উৎসব মুখর না সেটা কিন্তু বলি নাই, ওই জায়গা থেকে আমি বিষয়টা বলছিলাম। একটি শিরোনাম বেশ চমক জাগাচ্ছে এবং আলোচনা তৈরি করেছে, ওয়াশিং পোস্টের প্রতিবেদন, এক সময়ের নিষিদ্ধ জামায়াতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র। আমি জাস্ট সাধারণ নাগরিক হিসেবে একটু প্রশ্ন তুলতে চাই, ঠিক এই সময়ে এই ধরনের শিরোনামের অর্থটা কি? ধন্যবাদ। এই যে প্রতিবেদনটি ওয়াশিংটন পোস্ট করেছে, এটির ভিত্তি হলো ঢাকায় ডিসেম্বর মাসে কয়েকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে প্রতিবেদন পড়ে, যেটা পরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গায় যেটা আমি দেখতে পেয়েছি। একটা আপনার আমার কাজের অভিজ্ঞতায় জানি যে আমরা যেমন অন দ্য রেকর্ড, সেটা প্রেস কনফারেন্স হোক, মত বিনিময় হয়, সেটা যেমন কাভার করি, অফ দ্য রেকর্ড কাভার করার অভিজ্ঞতা আপনার আমার নিশ্চয় আছে। এরকম একটা অফ দ্য রেকর্ড মিটিং ছিল মার্কিন দূতাবাসের সঙ্গে কয়েকজন সাংবাদিকের। সেই মিটিংয়ের একটা অডিও লিক হয়েছে। আচ্ছা আচ্ছা। সেই অডিওর ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট রিপোর্টটা করেছে যে একসময় নিষিদ্ধ জামাত, অর্থাৎ জামাতে ইসলামের সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা, মিত্রতা, এবং এখানে আমি যদি মূল খবরে যাই, ওয়াশিংটন পোস্ট যেভাবে করেছে, তারা তো সমকালে রেফারেন্স দিয়েছেন, তো সেখানে তারা বলছে যে জামাতের সাথে হৃদ্যতা, ঘনিষ্ঠতার পাশাপাশি তারা একটা বলছে ওয়াশিংটন ওয়ান্টস টু এঙ্গেজ উইথ জামাতে ইসলামী, পোটেনশিয়ালি স্ট্রেনিং ইউএস ইন্ডিয়া টাইস। তারা আবার ইন্ডিয়ার কনটেক্সটে বলছে যে জামাতের সাথে যুক্তরাষ্ট্রের এই নৈকট্য, যুক্তরাষ্ট্র এবং ভারতের যে সম্পর্ক, ঘনিষ্ঠতা, সেটাকে ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিতে ফেলতে পারে ওই অ্যাঙ্গেলে। এখন প্রশ্ন হচ্ছে, একটা আলাপচারিতা হয়েছে, সেটা অফ দ্য রেকর্ড আলোচনা, এবং অফ দ্য রেকর্ড বলতেই এই অন দ্য রেকর্ড, অফ দ্য রেকর্ড, আমার নিজের 25 বছরের অভিজ্ঞতায় বলে আমার নিজের এরকম এই ঘটনাগুলোর মুখোমুখি আমি নিজেও হয়েছি। সেটাতে দেশে কিংবা বিদেশে অফ দ্য রেকর্ড মানে পরিষ্কার, আপনি কোনো রেকর্ড করবেন না, কোনো কিছু আপনি রাখবেন না, এবং সেটা বাইরে শেয়ার করার সুযোগ নেই, কারণ এটা তো পাবলিক কোনো ইভেন্ট না, এটা সবাইকে ডেকে হয়নি, আপনাকে, আমাকে বা 5 জনকে বা 3 জনকে কিংবা 10 জনকে বলা হলো। তো সেই অফ দ্য রেকর্ডের বিষয়টা আপনি তৃতীয় কোনো ব্যক্তিকে শেয়ার করতে পারেন কিনা, যদি জার্নালিজমের ইথিক্সের জায়গা থেকে বলি, সেটি অবশ্যই একটা গর্হিত কাজ। এবং ওয়াশিংটনের এই রিপোর্ট যতটা না জামাতের সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা, মিত্রতা, এই জিনিসগুলোর যেমন অনেকগুলো অ্যাঙ্গেল আছে, এটা হলো একটা অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল হলো বাংলাদেশের সাংবাদিকতা এবং ইথিক্সের জায়গায় কিন্তু একটা বড় করে আঙুল তুললো, যে আপনি অফ দ্য রেকর্ড একটা আলোচনায় গেছেন, সেটা রেকর্ড করলেন, সেটা লিক করলেন, এবার লিক আউট করলেন, এবং সেটা সাংবাদিকতার জায়গা থেকে কোনোভাবে সুখকর না। আরেকটা অ্যাঙ্গেলও আছে, আপনি ধরা যাক আমি সেই মিটিংয়ে গেছি, আপনি সেটা জাননি, আমি আপনাকে রেকর্ডটা দিলাম, এখন আপনার তো সেই দায়বদ্ধতা নাই, আপনি যে রেকর্ডটা পেলেন সেটা চেক করবেন কিনা, যেটা ওয়াশিংটন পোস্টের রিপোর্টে পরিষ্কার করে আছে। তারা তাদের মুখপাত্রের সঙ্গে কথা বলেছে, কথা বলার
পর মুখপাত্র জবাব দিয়েছেন, এটা আমরা অনেকগুলো আলোচনা করি, এটি নিয়মিত আলোচনার অংশ। কিন্তু আমি আবার ফিরে আসি সাংবাদিকতার জায়গা থেকে, ইথিক্সের জায়গা থেকে। এই ধরনের আলোচনা লিক করা বা শেয়ার করে দেওয়া এটি অবশ্যই নীতিনৈতিকতার জায়গা থেকে প্রশ্নবিদ্ধ করে, এতে কোনো সন্দেহ নেই। এখন এটা আমরা বুঝলেই হয়, আমরা একটু বুঝলেই বুঝলে হয়, হয় যে কোন বুঝলেই শিরোনাম কোন সময় জি। দেশের জন্য কতটা সুখকর, কতটা আনন্দদায়ক বা কতটা জরুরি সেটাও বোধ করি জানা দরকার। তা তো নিশ্চয়ই। আরেকটি বিষয় একটু আলোচনা করতে চাই, যেমন এটা সামনের দিকে আরো বোধ করি বেশি হবে। যেমন এই সময়ে এই ভুয়া ফটো কার্ডের ছবলের চারপাশে এখন প্রথম আলোর একটা সতর্কতার রিপোর্ট আছে। একটা সতর্কতার রিপোর্ট আছে যে একটা ভুয়া ফটো ছড়িয়ে দিয়ে সেখানে বিজ্ঞাপন চাওয়া হচ্ছে, বিজ্ঞাপন নেওয়া হচ্ছে। এখন আমরা প্রায় সময় বলে থাকি যে সোশ্যাল মিডিয়া আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার জন্য একটা বড় ধরনের হুমকি তৈরি করছে, এবং এটা নানান ডাইমেনশন যা আছে। সর্বশেষ যে এই যে প্রথম আলোর আদলে ভুয়া ওয়েব পেজ বিজ্ঞাপন, এটি তার একটা জ্বলন্ত উদাহরণ। এবং রোজ প্রতিদিন আমি কাজ করতে গিয়ে এই হ্যাজার্ডের শিকার হয়ে, ভুয়া কার্ডের না, যেমন এআই দিয়ে যেভাবে এখন নিউজ করা হচ্ছে, মনে হচ্ছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তো বলা মুশকিল একেবারে। হ্যাঁ, দুঃখিত, এটা অলমোস্ট প্রতিদিনের ব্যাপার হয়ে গেছে। এই যে ফটো কার্ড বলুন, এবং শুধু তাই নয়, প্রথম আলো যে খবরের আপনি রেফারেন্স টানছেন সেটি একটি ভুয়া ওয়েব পেজ বিজ্ঞাপন, শুধু ফটো কার্ডে না, বিজ্ঞাপন পর্যন্ত চলে গেছে এরকম। এবং কম বেশি যে কোনো একটা পত্রিকার, একদিন আমি সেখানে সম্পাদকের সঙ্গে কথা বলতে গেছিলাম, উনি নিজে জানেন না ওনার যে দায়িত্বশীল আছেন তার অনলাইনে একটা ফটো কার্ড চলছে, এবং এটা সর্ট আউট করতে আধা ঘন্টা 40 মিনিট লেগে যাচ্ছে। এবং ওই বসা অবস্থা আমি যদি ভুল না করি 1 ডজন ফোন ওনার কাছে এসেছিল। তো এই যে অবস্থা, এটা কিন্তু রোজকারের একটা চ্যালেঞ্জ। এবং আমরা যখন নির্বাচনের প্রচারণার কথা বলছি, এই ধরনের জিনিস হয়তো অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা আরও ঘটতে থাকবে বলে আমার আশঙ্কা। একেবারে শেষের দিকে আমরা একটু খেলাধুলার জায়গায় যেতে চাই। ক্রিকেট আমরা খেলবো কি খেলবো না, ভারতে যাব কি যাব না, এই নিয়ে নানা ধরনের টানাপোড়েন তো এখনো চলছে। ভেন্যু না বদলালে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ, আর অনেক প্রচার মাধ্যম লেগেছে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশ। রেজানুর ভাই, এটা যদি আমি ভেবে বলি আরও অনেক আমি আর টানাপোড়েন তো ঠিক দেখছি না, এটা সিদ্ধান্ত অনেকটা চূড়ান্তই হয়ে গেছে। কালকে তো 22 ছিল, 21 তারিখ আইসিসি জানিয়ে দিয়েছিল তারা ভোটাভুটির মাধ্যমে যে বাংলাদেশকে ভেন্যু চেঞ্জ করা হবে না, বাংলাদেশকে খেলতেই হবে। আর বাংলাদেশ কালকে স্পষ্ট করে বলে দিয়েছে যে ভেন্যু চেঞ্জ না করলে খেলা হবে না। তার মানে কনক্লুশনটা এরকম, বাংলাদেশের বিশ্বকাপে খেলা হচ্ছে না, যেটা 7 তারিখ থেকে হচ্ছে। তো এটা শুরু হয়েছিল নিশ্চয় আমাদের মনে আছে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে মোস্তাফিজের খেলা না খেলা নিয়ে। হঠাৎ করে এই মোস্তাফিজ আপনার সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে এখানে যখন আসেন, এবং তাকে নিলামে সর্বোচ্চ মূল্যেই কিন্তু নেওয়া হয়েছিল তার খেলার যোগ্যতা দিয়ে। হঠাৎ করে দেখা গেল সেখানে রাজনীতি জেঁকে বসলো, এবং এই উগ্রপন্থী গোষ্ঠীগুলো গত 2024 অগাস্ট থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে যে চরম টানাপোড়েন সংকট, তার একটা মাত্রা বা ঢেউ এই খেলার মধ্যে এসে গেল। তো আলটিমেটলি যেটা হয়েছে, তখন বোঝা যাচ্ছিল যে জিনিসটা আপনার এমন একটা জায়গায় চলে যাবে, কারণ বাংলাদেশে যে 4টা খেলার কলকাতা মুম্বাই হবে। তো এগুলো তো ভেন্যু চেঞ্জ করবে না, আইসিসি বলেই দিয়েছে। এবং কালকে আমরা আবার বললাম তার মানে খেলা হচ্ছে না। এটা নিয়ে আমি মনে করি একেবারে শেষের দিকে ছোট্ট করে একটু জানতে চাই, আজকে আমাদের নায়ক রাজ্জাকের 84তম জন্মদিন। চ্যানেল আইতে সারাদিন ব্যাপী অনুষ্ঠান হবে। আপনার আমার ছোটবেলায় অনেকেরই সবার নায়ক। তো তাকে জন্মদিনে শুভেচ্ছা জানাই। পরপরে তিনি যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, সেটি কামনা করি। এবং একই সাথে আমাদের চলচ্চিত্র যেন উন্মেষ ঘটে, সেটাও তো একটু প্রত্যাশা করতেই পারি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, ভোটের গাড়ি, ভোটের হাওয়া চলছে, শুরু হয়ে গেছে, এবং প্রতিশ্রুতির বন্যা শুরু হবে এখন থেকে। কে কতটা জনগণের কাছাকাছি যেতে পারেন, এই কয়টা দিন ভোটার যারা, তারা খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয় বলেই অনুষ্ঠান শেষ করি, ভোটটা দিবেন মহান 71-এর স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, সেই চেতনার কথাগুলো মনে করে যেন আমরা একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।